মধ্যে আলোচনা করেছি। তো আজকে আমাদের আলোচনা বিষয়টা রাখবো আমাদের নন টেকনিক্যাল মডেল। টেকনিক্যাল মডেলটা শুরু হয়েছিল যেটা দিয়ে, সেটা হচ্ছে আমাদের অবজেক্টিভস দিয়ে। We will start from objectives and end with evaluation. আমরা এটা খেয়াল করব যে খুব টেকনিক্যালি বা খুব সায়েন্টিফিক্যালি সিকোয়েন্স ধরে স্টেপ বাই স্টেপ আমরা সেখানে কিন্তু আমাদের যে কারিকুলাম বা পাঠ্যক্রমের যে রচনা বা নির্মাণ কিভাবে ঘটে সেটাকে আমরা দেখাতে চেয়েছি। তো এখানে আমাদের যেটা করতে হবে, এই মডেলটা কিন্তু অনেক ফ্লেক্সিবল। এরপর টেকনিক্যাল মডেলটার দিকে দেখতে পারি, এটা হচ্ছে টাওয়ার কারিকুলাম টেকনিক্যাল মডেল, যেটা শুরু হয়েছিল দেখো ফর্মুলেশন অফ অবজেক্টিভস, যেটা রয়েছে ফর্মুলেশন অফ অবজেক্টিভস, তারপরে আছে সিলেকশন অফ কন্টেন্ট, অর্গানাইজেশন অফ কন্টেন্ট অর্থাৎ কি বিষয়বস্তু থাকবে সেই বিষয়বস্তুকে নির্বাচন করা, বিষয়বস্তুগুলোকে অর্গানাইজ করা, তারপরে বিষয়বস্তু অনুযায়ী কোন কোন অ্যাক্টিভিটিস গুলো আমরা ক্লাসরুমে করব সেই অ্যাক্টিভিটিস গুলোকে নির্বাচন বা নির্ণয় করা ছিল তার পরের ধাপ। তারপরের ধাপে ছিল সেগুলোকে সুন্দর করে অ্যারেঞ্জ করে দেওয়া। অর্থাৎ যেটা আমাদের প্রথম অবজেক্টিভস থাকা উচিত সেটা হচ্ছে নলেজ বা জ্ঞানমূলক, তারপর আসছিল বোধমূলক, তারপরে প্রয়োগমূলক এবং তারপরে আসবে দক্ষতামূলক। তো এই অ্যারেঞ্জমেন্ট ধরে ধরে আমাদের অ্যাক্টিভিটিস গুলোকেও আমরা কিন্তু অ্যারেঞ্জ করেছিলাম। আর লাস্ট যে স্টেপটা ছিল সেটা হচ্ছে কি ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশনের পরে আমাদের যেটা আবার সাইকেলটা ঘুরে আসছে এটা হচ্ছে ডায়াগনোসিস অফ নিডস, অর্থাৎ চাহিদার উপর ভিত্তি করে আমরা অবজেক্টিভস গুলোকে ফর্মুলেট করেছি। কিন্তু এই যে স্ট্রাকচারটা দেখছি এটা খুব সুন্দর করে একটা স্টেপ ওয়াইজ সিকোয়েন্স, যার থেকে বেরিয়ে যাওয়ার কোনো জায়গা আছে, তাহলে এটা কি ইনফ্লেক্সিবল বা ফ্লেক্সিবিলিটি এর মধ্যে কম বা নমনীয় নয়, অর্থাৎ এই মডেলটাকে আমি চেঞ্জ করতে পারবো না। সেই জন্য মডেলটাকে আমরা নাম দিয়েছিলাম টেকনিক্যাল বা সায়েন্টিফিক মডেল। ঠিক তার পরেরটা যেটা আজকে আমরা আলোচনা করতে চাইছি সেটা হলো নন টেকনিক্যাল অ্যান্ড নন সায়েন্টিফিক মডেল। এই সায়েন্টিফিক বা নন টেকনিক্যাল মডেলটা যেরকম রয়েছে এটা হচ্ছে কি অনেক বেশি নমনীয় বা ফ্লেক্সিবল, এবং এর মধ্যে যে স্ট্রাকচারগুলো রয়েছে এই কাঠামোটা কিন্তু অনেক পরিবর্তনশীল। অর্থাৎ আমি যদি প্রয়োজন মনে করি যে এটাকে আমি পরিবর্তন করতে চাইছি, তাহলে যে কোনো ধাপে আমি তা পরিবর্তন করতে পারি। This structure without predetermined objectives, অর্থাৎ এখানে আমার কিন্তু কোনো নির্ধারিত উদ্দেশ্য দিয়ে শুরু হচ্ছে না। আমার উদ্দেশ্য থাকছে না, কিন্তু উদ্দেশ্য না থাকলেও আমার এই উদ্দেশ্যগুলো একেবারে প্রিডিটারমিন্ড নয়, এটা বলা হয়েছে। To guide the teaching learning process, curriculum evolves rather than being planned precisely, অর্থাৎ যাদের জন্য আমি তৈরি করতে চাইছি তাদের জন্য পরিকল্পনা করেছি, কিন্তু পরিকল্পনার মধ্যে একটা নমনীয়তাকে বা ফ্লেক্সিবিলিটিকে রাখবার চেষ্টা করছি। এখানে যেটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা হলো হিউম্যান বিইং এর যে নিজস্ব কোয়ালিটি আছে, নিজস্ব পছন্দ আছে, সেগুলোকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দ্যান অবজেক্টিভস। সুতরাং ইম্পর্টেন্স অফ মিউজিক, আর্ট, লিটারেচার, হেলথ, এডুকেশন অ্যান্ড হিউম্যানিটিস, এগুলো কিন্তু আমরা কখনোই টেকনিক্যাল টাইলার মডেল বা টাওয়ার্স মডেলে খুঁজে পাই না। সেখানে ছিল সোশ্যাল নিডস, লার্নার্স নিডস, সাইকোলজিক্যাল স্ক্রিনিং, ফিলোসফিক্যাল স্ক্রিনিং, কিন্তু আমরা কিন্তু এখানে খুঁজে পাবো সেটা হচ্ছে হিউম্যান বিইং এর নিজস্ব যে তার ভাবভঙ্গি এবং শৈলীটা রয়েছে। সুতরাং আর্ট, লিটারেচার, হেলথ, এডুকেশন এবং হিউম্যানিটিসকে এখানে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখানে আরো কিছু জিনিস দেখানো হয়েছে যে হিউম্যানিস্টিক অ্যান্ড রিকনসেপচুয়ালিস্ট as this category prefers child centered and problem centered design, অর্থাৎ আবার বলে যাচ্ছি অবজেক্টিভস ঠিক করতে হবে কিন্তু সেটা যেন শিশু কেন্দ্রিক থাকে, কারণ আমাদের কারিকুলামটা মূল দায়িত্ব হচ্ছে কাকে পড়ানো, শিশুকে। কিন্তু শিশুর বিকাশ, শিশুর নিজস্বতাকে যদি আমরা না গুরুত্ব
গুরুত্ব দিয়ে কারিকুলামটা তৈরি করে দিই এবং সেটা যদি খুব স্ট্রাকচার এবং ইনফ্লেক্সিবল হয় তাহলে সেটা কিন্তু আদতে শিশুর জন্য যোগ্য হবে না। তার জন্য আমরা কি করেছি, চাইল্ড সেন্টার এই ব্যাপারটাকে মাথায় রাখতে হয়েছে এবং তার যে নিজস্ব সমস্যা আছে, তার বিহেভিয়ারাল সমস্যা থাকতে পারে, কারিকুলাম এমন হবে যেটা খুব সামগ্রিক, অর্থাৎ তার শুধু একাডেমিক পারফরমেন্সের অ্যাচিভমেন্ট করব সেটা না, তাকে সব দিক থেকে বিহেভিয়ারাল মডিফিকেশন করাবো, তার মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ সব দিক থেকে আমি কি হয় একটা পরিপূর্ণতা কারিকুলাম দিতে পারি। তার জন্যই কিন্তু নন টেকনিক্যাল মডেল হচ্ছে সবথেকে বেস্ট মডেল। ঠিক আছে, তারপর আসছে progressive philosophy where the needs and interests of individual learners and the needs of the society are the main concerns। আবার কথা এসে গেল সোশিওলজিক্যাল নিডস কে রাখবো, তার সাথে সাথে আরো যে নিডস অর্থাৎ প্রোগ্রেসিভ ফিলোসফি, ওখানে কিন্তু হার্ডকোর ফিলোসফি ছিল যেমন আইডিয়ালিজম, মানে প্র্যাগম্যাটিজম, এগুলোকে আমরা অনেক বেশি গুরুত্ব দিয়েছি, কিন্তু এখানে বলা হচ্ছে প্রোগ্রেসিভ ফিলোসফির কথা যেটা হচ্ছে নিড বেসড, লার্নার্স নিডকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হলো। তাহলে চাইল্ড সেন্ট্রিজম, প্রবলেম সেন্ট্রিজম এন্ড নিড বেসড, এই তিন রকম ভাবে আমরা করছি কি আমাদের নন টেকনিক্যাল বা নন সায়েন্টিফিক মডেলকে তৈরি করার চেষ্টা করছি। এবার চলে যাবো টোটাল মডেলটার দিকে তাকাবো। মডেলটার নামটা কি একটু লিখে রাখি, নোট ডাউন করে রাখি, যে মডেলটার নাম হচ্ছে অ্যালান ল্যাকন্স মডেল, ন্যাচারালিস্টিক মডেল, অর্থাৎ প্রকৃতিবাদের উপরে তৈরি হওয়া যে মডেলটা, সেই মডেলটার নাম হচ্ছে অ্যালান ল্যাকন মডেল। এই মডেলটা কিন্তু অনেক বেশি এই যে নন টেকনিক্যাল মডেল বা নন সায়েন্টিফিক মডেলের মধ্যে আসছে সবথেকে বেস্ট এবং সবথেকে সিম্পল আমাদের দেখবার জন্য, তৈরি করবার জন্য এবং বোঝবার জন্য। নামটা একটু লিখে রাখি যে অ্যালান ল্যাকন্স মডেল, ন্যাচারালিস্টিক মডেল বা বিভিন্ন নাম। নেক্সট যেটা আমাদের স্লাইড রয়েছে সেটা হলো আমাদের এই যে ল্যাকন্স মডেল রয়েছে তার মধ্যে আমাদের 8টা ধাপ আমরা দেখতে পাচ্ছি। প্রথম যে ধাপটা দেখো, এখানে কি শুরু হয়েছে অবজেক্টিভস এর কথা কোথাও আছে? নেই। তাহলে উদ্দেশ্যবিহীন কিন্তু এই মডেল নয়, এটা হচ্ছে অনেকটা চাহিদা, উদ্দেশ্য, তার নিজস্বতা সবকিছুকে আমরা কম্প্রিহেনসিভ ওয়েতে রাখতে চেয়েছি। প্রথম হচ্ছে অ্যাসেস দ্য অল্টারনেটিভস, অ্যাসেস দ্য নিডস নয়, অ্যাসেস দ্য অল্টারনেটিভস। নেক্সট আছে ডিটেইলসে যাব, স্টেট আউট দ্য টেরিটরি, অর্থাৎ একটা লার্নার তার এনভায়রনমেন্ট কতটা হতে পারে, যে যে বয়সে ধরো চাইল্ডহুডে তার যে ক্ষেত্র, কৈশোরে তার ক্ষেত্র অনেক বেড়ে যায়, চাইল্ডহুডে যে যতটা সে যে পরিসরে সে চলাফেরা করে, বন্ধু বান্ধব তৈরি করে, কৈশোরে এসে তার অনেক বেশি পরিপূর্ণতা পরিপক্কতার জন্য তার ক্ষেত্রটা অনেক বেড়ে যায়, তার চিন্তাভাবনার স্তরটাও কিন্তু অনেক বেশি উচ্চ স্তরে চলতে থাকে। তো সেই জন্য স্টেক আউট দ্য টেরিটরি বলা হয়েছে। টেরিটরি মানে হচ্ছে তার কতটা পরিসরে সে কাজ করবে বা তার দরকার আছে। ডেভেলপ আ কনস্টিটুয়েন্সি, বিল্ড দ্য নলেজ বেস, এখানেও নলেজের কথা বারবার করা হয়েছে এবং জ্ঞানের ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া রয়েছে। ব্লক ইন দ্য ইউনিট, প্ল্যান কোয়ালিটি লার্নিং এক্সপেরিয়েন্সেস, সেকেন্ড 7 নম্বর স্টেপ হচ্ছে কোর্স এক্সামিনেশন ডেভেলপমেন্ট এন্ড লাস্ট হচ্ছে লার্নিং সিনারিওকে ডেভেলপ করা। ডিটেইলসে যাই আমরা এবারে। প্রথম যেটা আছে অ্যাসেস দ্য অল্টারনেটিভস, অর্থাৎ যেটা আমাদের বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা আছে সেগুলো কি কি বলেছে এখানে। পারসনস ইনভলভড ইন প্ল্যানিং শুড কমার্স দ্য process by systematically examine alternatives to the current curriculum, যেটা কারিকুলাম চলছে সেই স্ট্রাকচারটা কতটা তাদের জন্য যথোপযুক্ত সেটাকে একটু ভাবতে বলা হয়েছে এবং তার সাথে তার অন্য অল্টারনেটিভকেও দেখানোর চেষ্টা করা হয়েছে যদি কোনোভাবে সেটাকে আমরা তার মধ্যে ঢোকাতে পারি, সেটাকে অ্যাসেস করা অর্থাৎ নির্ণয় করার চেষ্টা করা হলো। স্টেট আউট দ্য টেরিটরি, এখানে বলছে ইন্ডিভিজুয়ালস ডিফাইন দ্য কোর্স প্যারামিটারস, কাদের জন্য কোর্সটাকে তৈরি করা হচ্ছে এবং
কারা তৈরি করছে? আমি কি ডিস্টেন্স যারা লার্নার্স তাদের জন্য করছি না রেগুলার লার্নার্সদের জন্য করছি? যদি রেগুলার লার্নার্সদের জন্য করে থাকি তাহলে যে স্টাডি মেটেরিয়ালটা হওয়া উচিত ডিস্টেন্স লার্নারদের ক্ষেত্রে এটা সেই রকমটা হওয়া উচিত না। ঠিক আছে, তাহলে আমাকে দেখতে হবে প্যারামিটারটা কি, তাদের লার্নিং অডিয়েন্স অর্থাৎ যারা আমার কাছে পড়তে এসেছে, যাদেরকে আমি শিক্ষার্থী হিসেবে ভাবছি, তারা কারা, তাদের বয়স কত, তাদের কোন ক্লাস রয়েছে, এই সবটা আমাকে লার্নিং অডিয়েন্স এন্ড লার্নিং অ্যাক্টিভিটিস অলসো, অর্থাৎ তাদেরকে দিয়ে কতটা কাজ করাতে পারবো। At the conclusion of this stage, we have in place a tentative course prospectus that addresses for whom the course is designed. আবার সেই বারবার এসেছে যে চাইল্ডকে এখানে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে, যাদের জন্য কারিকুলাম তৈরি হবে তাদেরকে গুরুত্ব দিয়ে তাদেরকে প্ল্যাটফর্মে বা তাদেরকে ক্ষেত্রের মাঝখানে রেখে বাকিগুলোকে আমি কি করছি, সাজাচ্ছি। Develop a constituency, অর্থাৎ কোনো ধাপ বা কোনো একটা বড় জিনিস তৈরি করতে গেলে আমার কোন জিনিসটা আগে দরকার, সেটা হচ্ছে হিউম্যানিটিস অর্থাৎ মানবিকতা। তো মানবিকতার দিক থেকে কারিকুলাম ডেভেলপমেন্ট এবং টু ইস ইনেটলি পলিটিক্যাল ক্যারেক্টার, এই দুটোকে আমরা একসাথে দেখতে চাইছি। To advance the course development, participating parties must convince others to join forces. অর্থাৎ আমি শুধু যদি টিচারদেরকে নিয়ে মানে ধরো যারা পড়াচ্ছে তাদেরকে নেব, যারা পড়ান না, যে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে বসে আছে তারা তো করে দিতেই পারে, কিন্তু তারা কি জানেন অ্যাকচুয়াল লার্নার্স কারা, কাদেরকে টিচার মুখোমুখি হচ্ছে? সুতরাং ক্লাস টিচার, সাবজেক্ট টিচার এবং সাবজেক্ট এক্সপার্টস এবং অ্যাডমিনিস্ট্রেটরস প্রত্যেককে একসাথে কি করতে হবে, বসতে হবে। সেই জন্য একটা পার্টি দরকার, বড় একটা জয়েন্ট ফোর্স দরকার, যে কমিটিতে টিচার থাকবে, সাবজেক্ট টিচার থাকবে, অ্যাডমিনিস্ট্রেটর থাকবে এবং তার অথরিটি থাকবে, প্রত্যেকে একসাথে যৌথভাবে কাজ করবে। They must communicate with various groups and convince them of the soundness of the program being created. একটা প্রোগ্রাম করতে গেলে বা একটা প্রোগ্রামের শিডিউল বানাতে গেলে, যেটা আমরা কোর্স স্ট্রাকচার করতে গেলে প্রত্যেককে জয়েনিং হ্যান্ডস দরকার, এটাই বারবার বলা হচ্ছে। প্রত্যেকের মতামতকে আমরা গুরুত্ব দিচ্ছি। বিল্ড দ্য নলেজ বেস, এবার চলে এসেছি আমাদের প্রধান জায়গাটাতে, অর্থাৎ আমরা তাদেরকে কি শেখাতে চাই, কোন ধরনের নলেজ তার দরকার। আমি যদি ছোট একটা ক্লাস 1 এর বাচ্চাকে যদি আমি ক্লাস 5 এর কোনো জিনিস বুঝিয়ে দিই, সে কি ধরে রাখতে পারবে না? তার জন্য সেটা খুব ফ্রুটফুল হবে, হওয়া উচিত না? আমার ক্লাস 5 কে আমি বোঝাচ্ছি তখন আমি ক্লাস 1 এর বাচ্চাদের মতো করে পড়াচ্ছি, মানে সেটাও তার কাছে কি হবে, ভালো লাগবে না? তাহলে ইন্টারেস্ট তখনই জাগবে, মোটিভেট তখনই তারা হবে যখন তাদের লেভেলটাকে আমরা পৌঁছতে পারবো। সেই জন্য বলা হয়েছে নলেজ বেস ইজ অ্যাবাউট কন্টেন্ট অর সাবজেক্ট ম্যাটার, বাট ইট অলসো রিলেটস টু গ্যাদারিং ডেটা অন দ্য স্টুডেন্টস অর ফ্যাকাল্টি স্কিল and receptivity to the suggested program. তারা যেটা রিসিভ করতে পারবে, তাদের রিসেপশনটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা অনুযায়ী আমরা কি করব, তাকে কন্টেন্ট ঠিক করব। Block in the unit at this stage of 4 number ধাপ, developers determine the nature and number of the units or parts attending to the general objectives for the unit as well as how unit topics must be sequenced. এইখানটাতে যখন কন্টেন্ট ঠিক হয়ে গেল তখন আমাদের দায়িত্ব কি অবজেক্টিভস গুলোকে একটু সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে ফেলা। সুতরাং ব্লক ইন দ্য ইউনিট অর্থাৎ প্রত্যেকটা ইউনিটের মধ্যে ব্লক ওয়াইজ আমরা কি করব, অবজেক্টিভ গুলোকে সাজিয়ে ফেলবো। এটা হলো নেক্সট 4 নম্বর ধাপে। প্রথম ধাপে কিন্তু তা করিনি, 4 নম্বর ধাপে এসে অবজেক্টিভের কথা আমরা বলেছি। আর আফটার দ্য ফাইন্ডিং দ্য বা ডিটারমাইনিং দ্য কন্টেন্ট, তারপরে আমরা অবজেক্টিভস এর কাছে এসেছি। Plan quality learning experiences. After selecting the objectives, we will go to the learning experiences. অর্থাৎ শিক্ষণ অভিজ্ঞতা বা শিক্ষণের কোন কোন অভিজ্ঞতা তাদের দরকার সেই দিকে আমরা তাদেরকে কি করব, নিয়ে যাওয়ার চেষ্টা করব। So we must address their
general objectives for achieving the learning experiences. Next হচ্ছে আমাদের before last stage হচ্ছে 7 নম্বর স্টেজ, develop the course examination. আমি শুধু পড়ালেই হবে না, আমাকে ভাবতে হবে যে আমি কিভাবে একটা কোর্সকে ইভালুয়েট করব। সুতরাং এক্সামিনেশন প্রসেসটাকে তার মধ্যে কি করে ঢোকাবো সেটা কিন্তু কোর্সের কারিকুলামের মধ্যে আমাকে উল্লেখ করতে হচ্ছে। তো টেস্ট এন্ড গ্রেডস ডু নট ড্রাইভ দ্য কারিকুলাম। তবে মাথায় রাখবো টেস্ট বা গ্রেড এটাকে উদ্দেশ্য করে কিন্তু আমরা কখনো কারিকুলাম তৈরি করছি না বা এগোচ্ছি না, কিন্তু এটা থাকছে। কিন্তু আমার মূল অবজেক্টিভ কিন্তু টেস্ট বা গ্রেড পাওয়া নয়, থাকবে কিন্তু তার দিকে কিন্তু আমরা দৌড়চ্ছি না। both teacher and student participate, শুধু কিন্তু লার্নার্স নয় বা স্টুডেন্ট নয়, both teacher and student participate in determining the means of documenting whether learning has occurred and the quality of such learning. তাহলে শিক্ষণ ব্যবস্থার মধ্যে যেমন শিক্ষক বা শিক্ষিকা রয়েছে, তার সাথে স্টুডেন্টস কিন্তু অ্যাক্টিভ পার্টিসিপেট করতে হচ্ছে। তার তবেই কিন্তু আমরা বুঝতে পারবো যে লার্নিং ডকুমেন্টস গুলো আমরা কিভাবে পরপর সাজাতে পারি। লাস্ট স্টেপ, ডেভেলপিং দ্য লার্নিং সিনারিও, অর্থাৎ আমার ক্লাসরুমের ফিগারটা কেমন হবে। আমি কন্টেন্ট ঠিক করেছি বিফোর হ্যান্ড, অর্থাৎ লেসন প্ল্যানে তুমি কন্টেন্ট ঠিক করেছো, লেসন প্ল্যানে তুমি তোমার প্ল্যানিং অবজেক্টিভস বা লার্নিং অবজেক্টিভস ঠিক করেছো, কোন কোন এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য সেটাও ঠিক করেছো, লার্নিং অ্যাক্টিভিটিস বা টিচিং অ্যাক্টিভিটি সেটাও ঠিক করেছো, কিন্তু তুমি জানো না তোমার এই টিচিং লার্নিং সিনারিওটা কেমন হবে। সুতরাং সেটাকে তুমি অ্যাসেস করাটা হচ্ছে লাস্ট স্টেপ, অর্থাৎ কারিকুলামের মধ্যে দিয়ে ডেভেলপিং দ্য লার্নিং সিনারিও। ক্লাসের ব্যবস্থা বা ক্লাসরুম এনভায়রনমেন্টটা যেন তোমাদের সুটেবল এনভায়রনমেন্ট হয়, যাতে তারা কিন্তু তোমার কন্টেন্ট, অবজেক্টিভ এবং অ্যাক্টিভিটিস গুলোকে তুমি সেখানে কি করতে পারো, ট্রান্সলেট করতে বা ঠিকঠাক করে তাদের করাতে পারো। সেজন্য লার্নিং সিনারিওকে আমরা অনেক লাস্টে জোর দিয়েছি। This scenario denotes a detailed statement of unit objectives, number of lessons, recommended a list of learning experiences. তাই তিনটি জিনিসকে বলে দেওয়া হলো লার্নিং সিনারিওকে তৈরি করার জন্য। প্রথম হচ্ছে অবজেক্টিভ, সেকেন্ড হচ্ছে কতগুলো লেসন তুমি পড়াতে চাও, আর থার্ড হচ্ছে তুমি কোন এক্সপেরিয়েন্স তাদেরকে শেখাতে চাও। তাই প্রতিদিন তোমাকে ভেবে যেতে হচ্ছে লেসন প্ল্যান এই জন্য তোমার কাছে খুব দরকার, বা কারিকুলাম ফ্রেমওয়ার্কটা তোমার দরকার এই কারণে অবজেক্টিভ প্রথমে ঠিক করতে হবে, তা নাহলে তোমার ক্লাসটা কিন্তু কোনো কাজে আসবে না। কাজটা তখনই তোমার কাজে আসবে, তোমার মানে হচ্ছে লার্নার্সের কাজে আসবে যখন তুমি অবজেক্টিভটা তোমার কোনটা ঠিক থাকবে, কি পড়াচ্ছ কন্টেন্ট ঠিক থাকবে, নাম্বার অফ লেসনস তুমি একদিনে কটা চ্যাপ্টার পড়াচ্ছ, এবং তার জন্য তুমি কি কি এক্সপেরিয়েন্স তাদেরকে শেখাচ্ছ। তো এখানে আমাদের টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল যে দুরকম যে মডেলটা ছিল সেটা আমাদের কমপ্লিট হলো। ওকে, থ্যাংক ইউ।